হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এমটিএস 6 ফেব্রুয়ারি 2026 শিফট ওয়ানে যে শিফটটা হয়েছিল, তো আমরা শিফট ওয়ানের জিকে কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, পরিকল্পনা কমিশন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এখানে রয়েছে এটি 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভুল, কারণ 1952 সালে নয়, 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি এর চেয়ারম্যান ছিলেন, এটাও ভুল, ভারতের রাষ্ট্রপতি নয়, এর চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী। তাহলে এখানে আমাদের দুটোই ভুল হয়ে গেল, অর্থাৎ 1 অথবা 2 কোনোটি নয় হচ্ছে অ্যান্সার, অপশন ডি। আচ্ছা, এখানে আমি যে কথাগুলো বললাম ওটাই রয়েছে, যে 1950 সালে গঠিত হয়েছিল এবং প্রধানমন্ত্রী অর্থাৎ জওহরলাল নেহেরু চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, আর এখানে একটু দেখো, বর্তমানে এটি একটি নতুন প্রতিষ্ঠান, নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ আগে যেটা ছিল পরিকল্পনা কমিশন, এখন হয়ে গেছে নীতি আয়োগ। কখন থেকে হয়েছে? এটা হচ্ছে 1 জানুয়ারি 2015। ঠিক আছে, 1 জানুয়ারি 2015 থেকে হয়েছে নীতি আয়োগ। এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, আর ভারতের প্রধানমন্ত্রী এর পদাধিকার বলে এক্স অফিসের চেয়ারম্যান। তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা হয়েছে 1956 সালের 14ই আগস্ট। ভারত সরকার এটি একটি কমিশন হিসেবে গঠন করে, তারপর রূপান্তর হয়ে যায়। পরবর্তীতে 1994 সালে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পুনর্গঠিত হয়, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেডে পরিণত হয়। তারপরে সদর দপ্তর হচ্ছে এটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, সদর দপ্তর ভারতের নতুন দিল্লি। লাক্ষাদ্বীপ পুঞ্জ ড্যাশে অবস্থিত? তো লাক্ষাদ্বীপ পুঞ্জ হচ্ছে আরব সাগরে অবস্থিত। এটা আমাদের ভারত এইরকম, তাই তো। এখানে রয়েছে আন্দামান ও নিকোবর, আর এই দিকে রয়েছে লাক্ষাদ্বীপ। তো এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর, আর এখানে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে লাক্ষাদ্বীপ কোথায় হবে? আরব সাগর, অপশন এ। লাক্ষাদ্বীপপুঞ্জ আরব সাগরে অবস্থিত। এটি ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের মালাবার উপকূল থেকে প্রায় 200 থেকে 440 কিমি দূরে অবস্থিত। এটি 36টি দ্বীপের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যা প্রবাল দ্বীপ নামেও পরিচিত, আর রাজধানী হচ্ছে কাবারতী। মেগাস্থেনিস কার পাঠানো দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্থেনিসকে পাঠিয়েছিলেন কে? সেলুকাস। মেগাস্থেনিস ছিলেন গ্রিক রাষ্ট্রদূত, যাকে পশ্চিম এশিয়া সিরিয়ার শাসক সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাটলিপুত্রে প্রেরণ করেন। তিনি সেখানে কয়েক বছর অবস্থান করেন এবং ইন্ডিকা নামে ভারতের উপর একটি বিশদ বিবরণ লেখেন। বইটার নাম অবশ্যই মনে রাখবে, ইন্ডিকা। ঠিক আছে, যদিও গ্রন্থটির মূল পাঠ বর্তমানে বিলুপ্ত, তবে আরিয়ান ও স্ট্রাবোর মতো পরবর্তীতে লেখকদের রচনায় এর অংশবিশেষ সংরক্ষিত আছে। তিনি ভারতীয় সমাজের 7টি বর্ণ শ্রেণী, পাটলিপুত্রের প্রশাসন এবং দাসপ্রথার অনুপস্থিতির কথা উল্লেখ করেন। যদিও দাসপ্রথা সম্পর্কিত তার বক্তব্য নিয়ে বিতর্ক আছে। আলবিরনি, ইবনে বতুতা, মার্কো পোলো ছিলেন মধ্যযুগীয় পর্যটক। মানুষের শরীরে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? তো এখানে অ্যান্সার হচ্ছে বাম অলিন্দে, অপশন সি। ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরায়ের মাধ্যমে হৃৎপিণ্ডের এই বাম অলিন্দেতে পৌঁছায়। এরপর এই রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায় এবং সেখান থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সংক্ষিপ্ত সার যদি আমরা এখানে দেখি, যে ফুসফুস থেকে পালমোনারি শিরা, তারপর বাম অলিন্দ, তাই তো। রক্তের নিচের কোন উপাদানটি রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে? তো এখানকার মধ্যে অনুচক্রিকা রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। শরীরে কোনো স্থানে কেটে গেলে অনুচক্রিকাগুলো সেই স্থানে জমা হয় এবং আঠার মতো লেগে গিয়ে রক্তনালী বন্ধ করে, রক্তপাত বন্ধ করে। অনুচক্রিকাকে থ্রম্বোসাইটও বলা হয়। অনুচক্রিকাগুলো ফাইব্রিন নামক একটি প্রোটিন জালের মাধ্যমে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সম্পন্ন করে। ভারতীয়
সংবিধান লঙ্ঘনের দায়ে কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চালানো যেতে পারে? তো এখানে অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ 61, অপশন বি। ভারতের রাষ্ট্রপতিকে শুধুমাত্র সংবিধান লঙ্ঘন করার জন্য অনুচ্ছেদ 61 অনুযায়ী অভিশংসন করা যেতে পারে, অর্থাৎ ইমপিচমেন্ট করা যেতে পারে। এখন পর্যন্ত ভারতে কোনো রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচমেন্ট বা অভিশংসন করা হয়নি। উত্তরাখণ্ডের কোন শহরে কুম্ভ মেলা উদযাপিত হয়? তো উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভ মেলা উদযাপিত হয়। দেখো, কুম্ভ মেলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ এবং এটি ভারতের 4টি শহরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। এই শহরগুলো হচ্ছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা যমুনা সরস্বতী, তারপরে হচ্ছে হরিদ্বার গঙ্গা নদীর তীরে, আর উজ্জয়িনী ক্ষিপ্রা নদীর তীরে, আর নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে। মহামস্তকাভিষেক উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? মহামস্তকাভিষেক উৎসব এটা পালিত হয় কর্ণাটকে। মৃত্যুর হার কি বা ডেথ রেট কি? তো ডেথ রেট বা মৃত্যুর হার হচ্ছে এটি প্রতি 1000 জন ব্যক্তির মধ্যে মৃত্যুর সংখ্যা। 1772 সালে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত নতুন বিচার ব্যবস্থা অনুযায়ী নিচের কোন আদালতটি প্রতিটি জেলায় থাকার কথা ছিল? তো ফৌজদারি আদালত আর দেওয়ানি আদালত। তো এখানে দুটোই থাকার কথা ছিল, তাহলে অ্যান্সার হবে আমাদের 1 এবং 2 উভয়। 1772 সালে ওয়ারেন হেস্টিংস কর্তৃক প্রবর্তিত নতুন বিচার ব্যবস্থা অনুযায়ী প্রতিটি জেলায় 2টি আদালত থাকার কথা ছিল। দেওয়ানি আদালত দেওয়ানি বা দেওয়ানি মামলার জন্য, আর ফৌজদারি আদালত ফৌজদারি বা অপরাধমূলক মামলার জন্য। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতিদিন পৃথিবীকে প্রায় ড্যাশ বার প্রদক্ষিণ করে? তো অ্যান্সার হচ্ছে 16 বার প্রদক্ষিণ করে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতিদিন পৃথিবীকে প্রায় 16 বার প্রদক্ষিণ করে। আর কক্ষপথের সংখ্যা হচ্ছে এটি 24 ঘন্টায় 15.5 থেকে 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর সময়কাল হচ্ছে প্রতি 90 থেকে 93 মিনিটে এটি একবার পৃথিবীকে প্রদক্ষিণ সম্পন্ন করে। আর এটি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে ছোটে। নিচের কোন আন্দোলনটি 1932 সালে পুনরায় শুরু করা হয়েছিল? তো 1932 সালে পুনরায় আইন অমান্য আন্দোলন শুরু করা হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1931 সালে গান্ধী আরউইন চুক্তির পর আন্দোলন স্থগিত করা হয়েছিল, কিন্তু লর্ড উইলিংটন নতুন করে দমন পীড়ন শুরু করলে এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্যর্থ হলে গান্ধীজি 1932 সালের জানুয়ারিতে এই আন্দোলন আবার শুরু করেন। জুলাই 2025 পর্যন্ত ভারতে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে প্রায় 1.5 লক্ষ নির্বাচিত মহিলা প্রতিনিধি রয়েছে। তো এখানে অ্যান্সার হচ্ছে 14.5 লক্ষ। ইস্পাতের পরে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ধাতু হলো? তো ইস্পাতের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হালকা এবং বহুমুখী ব্যবহারের কারণে ইস্পাতের পরে এর স্থান। এটি পৃথিবীর ভূত্বকের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ ধাতু। লোহা, যদিও লোহা ভূত্বকের দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত ধাতু, কিন্তু ইস্পাত নিজেই লোহার একটি সংকর ধাতু হওয়ায় বিশুদ্ধ ধাতু হিসেবে অ্যালুমিনিয়াম প্রায়শই দ্বিতীয় স্থানে গণ্য হয়। ফ্যাক্টর কস্টে জিডিপি গণনা করার জন্য বাজার মূল্যে জিডিপি থেকে কি বিয়োগ করা হয়? যখন ফ্যাক্টর কস্টে জিডিপি গণনা করা হবে তখন বাজার মূল্যে জিডিপি থেকে নিট পণ্য কর বা নেট প্রোডাক্ট ট্যাক্স এটা বাদ দিতে হবে। এস হলো অর্থনীতির এমন একটি ক্ষেত্র যেখানে প্রাথমিক ক্ষেত্র থেকে প্রাপ্ত কাঁচামাল প্রক্রিয়াকরণের মাধ্যমে বিক্রয় বা ভোগের জন্য পণ্য তৈরি করা হয়। নিচের কোনটি এসের অংশ? তার মানে এস হচ্ছে, দেখো অর্থনীতিতে 3টে খাত থাকছে। একটা প্রাথমিক খাত যেখানে একদম প্রকৃতি থেকে যে জিনিসগুলো আসবে, যেমন চাষবাস, এটা প্রকৃতি থেকে আসে। তারপরে ওটা যখন এতে নিয়ে যায়, কোনো ফ্যাক্টরিতে নিয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে গৌণ ক্ষেত্র বা এস। এখানে যেটা বলা হয়েছে মানে কাঁচামালগুলোকে প্রক্রিয়াকরণ করা হবে।
তাহলে এটা কি হয়ে যাবে আমাদের নির্মাণ হবে, কনস্ট্রাকশন। ঠিক আছে, অপশন এ। অর্থনীতির যে ক্ষেত্র, প্রাথমিক ক্ষেত্র কৃষি, খনিজ থেকে প্রাপ্ত কাঁচামাল প্রক্রিয়াকরণের মাধ্যমে বিক্রয় বা ভোগের জন্য পণ্য তৈরি করে, তাকে এস বা মাধ্যমিক ক্ষেত্র বলা হয়, বা সেকেন্ডারি সেক্টর বা গৌণ ক্ষেত্র। ঠিক আছে, আর নিচের গৌণ, মাধ্যমিক, বা এখানে মাধ্যমিকটা না লিখে গৌণ লিখতে হতো, ভুল হয়েছে, এটা গৌণ বলবে। ঠিক আছে, নিচে গৌণ বা এস ক্ষেত্রের অংশ উদাহরণ দেওয়া হলো, যেমন ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্প, যেমন তুলা থেকে সুতা বা বস্ত্র তৈরি, কাঠ থেকে আসবাব তৈরি, আকরিক লোহা থেকে ইস্পাত তৈরি। আর খাদ্য প্রক্রিয়াকরণ, যেমন গম থেকে আটা, চিনি, কলে, আখ থেকে চিনি তৈরি। নির্মাণ শিল্প, যেমন দালান কোঠা, রাস্তাঘাট, সেতু নির্মাণ। শিল্প উৎপাদন, যেমন অটোমোবাইল, গাড়ি উৎপাদন, বস্ত্র উৎপাদন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ। এগুলো সব সেকেন্ডারি সেক্টরের উদাহরণ। ঠিক আছে, 2019 সালের বাজেটে একটি নতুন 20 টাকার কয়েন বা মুদ্রার ঘোষণা করা হয়েছিল। এই কয়েনটির ওজন হলো ড্যাশ গ্রাম। তো কয়েনটির ওজন হচ্ছে 8.54 গ্রাম। কোন বছরে স্টেট ব্যাংক অফ মহীশূর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে একীভূত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে 2017 সাল, অপশন ডি। দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি বইটির অন্যতম লেখক কে? তো এই বইটি লিখেছেন মোহাম্মদ আলী, অপশন বি। পপিং শব্দটি ক্রিকেট খেলার কোন অংশের সাথে সম্পর্কিত? তো পপিং শব্দটি ক্রিজের সঙ্গে সম্পর্কিত, অপশন এ। নিচের কোন ক্রীড়াবিদ সাধারণত সুরক্ষামূলক সরঞ্জাম হিসেবে হেলমেট পরেন না? তো হেলমেট পরেন না, এখানে উইকেট কিপার রয়েছে, বলার হেলমেট পরেন না, অপশন সি। লাহোরের শালিমার গার্ডেন কে তৈরি করেছিলেন? তো লাহোরের শালিমার গার্ডেন তৈরি করেছিলেন শাহজাহান। সালটা দেখো 1641 থেকে 1642 সালের মধ্যে, এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ড্যাশ হলো এমন একটি চাষ পদ্ধতি যেখানে রাসায়নিক সার, হার্বিসাইড বা পেস্টিসাইডের ব্যবহার নগণ্য বা একেবারে হয় না, এবং সর্বাধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা হয়। তো অ্যান্সার হচ্ছে জৈব চাষ, অপশন সি। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌলগুলোকে ড্যাশের কথা বিবেচনা করে সাজানো হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে রাসায়নিক ধর্মের সমতার কথা বিবেচনা করে সাজানো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। এরপরে আমরা পরের শিফট নিয়ে আলোচনা করব।